আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনাকে তো খুন করতে আসিনি। এবার আর কিছুই করতে হবে না, জেলে শুয়ে বসে সময় কাটাবেন। নসিবে থাকলে সেটাই হবে, তবে আমার সারা জীবনের কথা থাকবে আপনি এতটুকু না করলেও পারতেন। রুম থেকে বেরিয়ে এলো সাদমান। কপালে জোরে জোরে কষ্টাতে থাকলো। খারাপ লাগছে তার, ভীষণ খারাপ লাগছে। পছন্দ করতে শুরু করা মানুষটার এমন সত্য বেরিয়ে আসবে কে জানতো। ওহাজ সামনে এসে দাঁড়াতে সাদমান বলে উঠল, ভাইয়া, ওনাকে তো সন্দেহ করার মতো সেদিন কিছুই ছিল না। এক রাতের জন্য এখানে রাখতে চেয়েছিলাম, আপনারাই তো বললেন ও এখানেই থাকবে। আমি তো নীরার ব্যাপারে কোনো ক্লু পাইনি সেদিন, ফোনে কিছুই ছিল না। সে এখন বলছে আগের ইউজ করা ফোনটা ফেলে দিয়েছিল। আপনি ওকে সন্দেহ করেছেন এ কথা আমাকে জানাননি কেন? আজ ওকে ঠিকই বলেছেন যে আমি সব কিছু জানি। আমাকে জানালে আমার জন্য একটু ভালো হতো। আপনার বাড়িতে থাকতো, আপনি না জানালে আমি কিভাবে জানবো? ওহাজ একবার রুমের দিকে তাকিয়ে আবার সাদমানের দিকে তাকালো, বলল, তোমাকে বললে তুমিও সন্দেহর নজরে দেখতে, ওর সাথে ভালোভাবে মিশতে পারতে না। বড় ভুল করে ফেলেছেন ভাইয়া। কি হয়েছে? বাই দ্য ওয়ে, তুমি কোনোভাবে ওই মেয়েটার প্রেমে পড়ে যাওনি তো? সাদমান কিছুক্ষণ নিশ্চুপ ওহাজের দিকে চেয়ে রইল, তারপর বলল, একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়তেই পারে, সেটা কি অসম্ভব কিছু বা অস্বাভাবিক কিছু? তেমন তো না। আপনি তো আমাকে কিছুই বলেননি। আজ সকাল পর্যন্ত নীরা আমার চোখে একটা ভালো অনাথ আর সভ্য মেয়ে ছিল, যাকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম। আমি একটা অপরাধীকে ভালোবাসি। আমি আইনের লোক হয়ে কি ছেলে মানুষটাই না করে ফেললাম আমি? মেলা কিছুক্ষণ আগে কল এসেছিল। ওহাজ কল করে সবটা জানিয়ে দিয়েছে। নীরাকে থানায় নিয়ে যাওয়া হবে সেটাও বলেছে ওহাজ। সবকিছু জানার পর বেলার আর শান্তিতে নিঃশ্বাস নেওয়া হচ্ছে না। রিমনের লোক বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। তবে রিমন বড় একটা ভুল করেছে, আর সেটা হলো নীরার মতো মেয়েকে বেছে নিয়েছে। বেলা জানে খুব কাছ থেকে নীরাকে এসে চিনেছে। খুনের মতো কাজ নীরাকে দিয়ে কখনই হবে না। মেয়েটা ফেসে গেছে নিজের সম্মানের জন্য। নীরা এত কিছু করার পরও বেলার কাছে নিরপরাধ, কারণ সে পরিস্থিতির শিকার। আর সাদমান নীরাকে পছন্দ করে, সেটা বেলা সেদিন বুঝেছিল যেদিন নীরা শাড়ি পরেছিল। মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেদিন। বেলা সারা রুমে পাচারি করছে। নীরার জন্য তার প্রচণ্ড খারাপ লাগছে, অথচ তাকে ঘৃণা করা উচিত। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। বারবার রুমের এদিক থেকে ওদিকে পাচারি করছে। ভাবছে অচেনা নম্বর থেকে তাকে কল করার ব্যাপারটাও নীরা জানত। সাদমানকে জানানোর কথা নীরাই বলেছিল। সে যদি রিমনের হয়ে কাজ করতে চাইতো তাহলে এই সদুপদেশটা দিত না। নীরা নিজেও মনে মনে চাচ্ছিল রিমন ধরা পড়ুক। না, নীরার জন্য অসম্ভব খারাপ লাগছে বেলার। অনেকটা সময় একসাথে এক বিছানায় গল্প হাসি ঠাট্টায় কাটিয়েছে। সেই নীরাকে চিনেছে। নীরা নিতান্তই ভালো একটা মেয়ে। ফারাজ রুমে এসে বেলাকে রুমের এদিক থেকে ওদিকে হাঁটতে দেখে সামনে দাঁড়িয়ে গেল। বেলা উল্টোর দিকে ঘুরতেই ফারাজের সাথে ধাক্কা খেয়ে কপালে ব্যথায় শব্দ করে কপাল কসলাতে লাগলো। ফারাজ সাথে সাথে অস্থির হয়ে বেলার কপালে হাত দিয়ে ঘষে বিছানায় এনে বসিয়ে দিল। খুব জোরে লেগেছে মাথায়? আপনার চিবুকে তো আরো জোরে লাগার কথা। নিজের গাল আর চিবুক না ঘষে আমার কপাল নিয়ে পড়লেন কেন? কারণ ব্যথা তোমার লেগেছে। রুমে এমন পায়চারি করছিলে কেন? কোন বিষয়ে চিন্তিত? মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বেলা একটু বাঁকা হয়ে দরজার দিকে দেখল। কেউ নেই দেখে বলল, ছাদে যাবেন এখন? হ্যাঁ প্লিজ। ফারাজ বেলার গালে হাত দিয়ে বলল, ঠিক আছো তুমি? বেলা ফারাজের চোখে চোখ রাখলো। ঢোক গেলে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, আমি শুনছি, তুমি বলো। ছাদে যেতে হবে, রুমে বলতে পারবো না। রুমে বলতে পারবে না? না, যে কথা আপনাকে বলতেই আমাকে 10 বার ভাবতে হচ্ছে, সেই কথা বাবা মা জানলে আমার সাথে খুব খারাপ হবে। ফারাজ বেলার মুখের দিকে নীরব চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি তৈরি হয়ে নাও, আমরা বের হই। তোমার হয়তো মন খারাপও, বের হলে ভালো লাগবে। আমিও তোমার কথা শুনতে পারবো। কফি খেতে অন্তত যাওয়া যাক। বেলা চুপ করে বসে কিছু একটা ভাবলো। উপায় না দেখে বলল, আমি 10 মিনিটে রেডি হয়ে নিচ্ছি।
10 মিনিট পর বের হওয়ার কথা হলেও বাড়িতে কিছু কাজে আটকে যায় বেলা। তার খেয়াল ছিল আজ বাড়িতে কাজের মহিলা আসেনি। শাশুড়িরও কোমরে ব্যথা বেড়েছে। পুরো ফ্ল্যাট মুছে ফ্যান চালিয়ে দিয়ে আবারও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল সে। আয়না যখন দেখছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা, তখন ফারাজ পিছনে এসে বেলার 2 বাহুতে হাত রেখে বলল, খুব কষ্ট হয়ে গেল তাই না? পুরো ফ্ল্যাট মুছতে হলো। বেলা মৃদু হেসে বলল, এগুলো তো কিছুই না, আমার সংসারের কাজ আমি করব না? ফারাজ স্বস্তি শ্বাস ফেলে বলল, এবার চলো, এখন গিয়ে ডিনারই করে আসতে হবে একদম। বাবা মার জন্য পার্সেল নিয়ে আসবো তবে। ঠিক আছে, সেটা দেখা যাবে। চলুন, আমি রেডি। ফারাজ বেলাকে একপাশে জড়িয়ে নিয়ে মাথায় চুমু দিয়ে বলল, চলো, তুমি আম্মাকে বলে বের হও, আমি গাড়ি বের করি। বেলা মাথা নাড়িয়ে সায় দিল। ফারাজ গাড়ির চাবি আর ওয়ালেট নিয়ে বেরিয়ে গেল। অন্ধকার বেড়েছে, আকাশে অর্ধাকৃতি চাঁদও দেখা যাচ্ছে। গাড়ির গতি অল্প, বেলার বুক কাঁপছে। কি হবে একটু পর? সব বলার পর ফারাজ বিষয়টা কিভাবে নেবে? আদৌ সব কিছু পজিটিভলি নেবে তো, নাকি এখানেই সংসার ভাঙন তৈরি হবে? বেলাকে চুপচাপ বসে থাকতে দেখে ফারাজ স্টিয়ারিং ঘুরিয়ে বলল, তুমি কি যেন বলতে চেয়েছিলে? সম্বিত ফিরল বেলার, গলা খাকারি দিয়ে বলল, এখনই বলবো? তোমার সমস্যা না থাকলে বলো, শুনছি। গলা ভারী হয়ে আসছে বেলার। রিমন নামটা কোনোদিনও সামনে না আসলে অতীত নিয়ে কখনো কথা বলতে হতো না। সব অতীত নিয়ে কথা বলতে ভালো লাগে না সবার। বেলা কিছুক্ষণ পুরনো কথা ঝালিয়ে নিল। মা, বাবা, ভাই, সৎ মা, সৎ ভাই, সৎ মামা সবাইকে মনে করলো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আমার কোনো অতীত নিয়ে কখনো আগ্রহ দেখাননি। আমার আগের সংসার কে ছিল বা আমার বাবা মা আমার ছোটবেলা নিয়ে কোনো প্রশ্ন করেননি। ফারাজ সামনে নজর রেখেই বলল, হ্যাঁ, জিজ্ঞেস করিনি, কারণ তোমার অতীতের সাথে আমি জড়িত নই। তুমি আগে কেমন ছিলে, কি অবস্থায় ছিলে, কার ছিলে, এসব জানতে আমার মোটেও ভালো লাগবে না। তুমি বর্তমান এবং ভবিষ্যতে শুধু আমাদের এই সময়ের সব কথা দুজনকে শেয়ার করা উচিত, অতীত নয়। বেলা পাশ ফিরে ফারাজের দিকে তাকালো। আর বর্তমানের সাথে যদি অতীত জড়িয়ে থাকে, তাহলে সেই অতীত শুনবেন না? গাড়ির গতি আরো কমলো। ফারাজ বেলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো? অনেক কিছু হয়েছিল, আবার অনেক কিছু হয়তো হতে চলেছে। বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। আমি একজন বলার আগেই চারপাশে ভিড় দেখতে পেল বেলা এবং ফারাজ। বেলা কথা থামিয়ে দিল। ফারাজ বারবার হর্ন বাজাচ্ছে। একটু এগিয়ে যেতে এক মধ্যবয়সী লোক গাড়ির দিকে এগিয়ে এসে বলল, বাবা, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে ড্রাইভার, একটা ছেলে আর একটি মেয়ে আছে। মেয়ের অবস্থা খুব খারাপ। ফাঁকা জায়গায় কোনো গাড়ি চাপা দিয়ে চলে গেছে, কেউ ধরতে পারেনি। তোমরা একটু ওদের হাসপাতালে নিয়ে যাবে? ফারাজ একবার বেলার দিকে তাকালো। বেলা চিন্তিত হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। ফারাজ বলল, গাড়িতে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত হবে। বেলা সামনে তাকিয়ে বলল, আমাদের সময় কাটানোর চেয়ে একজন মানুষের প্রাণের দাম অনেক। আপনি প্লিজ হাসপাতালে চলুন মেয়েটাকে নিয়ে। সাথে একটা ছেলেও আছে আম্মা। বাইরের লোকের কথা শুনে বেলা আবারও বলল, আপনারা ওনাদের গাড়িতে তুলে দিন। উনি ডাক্তার, উনি সব সামলে নেবেন আশা করছি। ফারাজ বেরিয়ে গেল। বাইরের লোক সমাগম বেরিয়েই চলেছে। বেলার একবার বের হতে ইচ্ছে করলো, তারপর আবার মনে হলো বাইরে অনেক মানুষ, বের হওয়া উচিত হবে না। জানালার কাছ নামানো, মাথা বের করে বাইরে দেখছে সে। হঠাৎ বাইরে পেছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করলো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সাথে সাথে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। স্পষ্ট কাউকে দেখলো। লম্বা চওড়া, স্বাস্থ্য ভালো, দেখতে ফর্সা লোকটি হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বেলার মাথা ব্যথা করছে। পাশ দিয়ে বিড়বিড় করে কিছু নেমে যাচ্ছে বুঝতে পেরে হাত দিতেই হাতটা ভিজে যায়। হাত সামনে নিতেই বুঝতে পারে রক্ত বের হচ্ছে। চোখ দুটো ছোট হয়ে আসতে থাকলো বেলার। পেছনে থাকা ব্যক্তিটা বলে উঠল, রিমন এত সহজে সবকিছু শেষ করবে না, যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো সবাইকে। কয়েকজন এসে গাড়ির পেছনের সিটে দুজনকে তুলে নিল। ফারাজ তড়িঘড়ি করে ড্রাইভিং সিটে বসে বেলাকে উদ্দেশ্য করে বলল, ওয়াজিহা, সর্বনাশ হয়ে গেছে। গাড়িতে সাদমান আর নীরা ছিল, ওরা দুজন হয়তো বেরিয়েছিল। আমি বাহাজ ভাইকে কল দিয়ে হসপিটাল আসতে বলেছি। বেলার কানে এ কথাগুলো পৌঁছালো ঠিকই, কিন্তু কোনো উত্তর করতে পারল না। চোখ বন্ধ হয়ে এলো তার। বেলা, নীরা এবং সাদমান তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারাজ এক মুহূর্তের জন্য বেলার কাছ থেকে সরেনি। বেলার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। মাথার বাম পাশে আঘাত করার জন্য বেশ খানিকটা জায়গায় কেটে গিয়েছে। বেলার এখনও জ্ঞান ফিরেনি। সাদমানের খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও নীরার অবস্থা করুণ। নীরার এখনও জ্ঞান ফিরেনি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে যদি নীরার জ্ঞান ফিরে আসে তবে নীরা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ধরে নিতে হবে নীরা কোমায় চলে গিয়েছে, যেখান থেকে ফিরে আসা বা না আসার ব্যাপারে কেউই কোনো গ্যারান্টি দিতে পারে না। সাদমানের পায়ে এবং হাতে চোট লেগেছে। পায়ে গোড়ালি কেটে অনেকটা রক্ত ছড়েছে। সাদমান নিজের কথা না ভেবে নীরার কেবিনের সামনে পায়চারি করছে। ওয়াজ হাসপাতালে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে বারবার সাদমানকে বসতে বলছে, কিন্তু সাদমান কিছুতেই চুপচাপ বসে থাকছে না। বেলার কাছে এখনো কাউকে যেতে দিচ্ছে না দেখে ওয়াজ বাইরে এসে বসেছে। সাদমানকে পায়ে সমস্যা নিয়ে বারবার পায়চারি করতে দেখে জোরে একটা ধমক দিয়ে বসিয়ে দিল। সাদমান পা নিয়ে আস্তে করে বসে পড়ল। ওয়াজ বলে উঠল, কি সমস্যা তোমার? বলেছি এই অবস্থা নিয়ে হাঁটাহাঁটি করবে না, তবুও কেন হাঁটছো? সাদমান মাথা নিচু করে বলল, নীরার জন্য চিন্তা হচ্ছে আমার। জানি না মেয়েটার কি হবে, আদৌ বাঁচবে কিনা। অনেক রক্ত ছড়েছে, সারা শরীরে ক্ষতর চিহ্ন। মুখটা কেমন হয়ে গেছে, ওর মুখ দেখলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। কেন আমি ওকে নিয়ে বের হলাম? ওয়াজ সাদমানের কাঁধে হাত রেখে বলল, সাদমান, চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দেবে। এত কিছু জানার পর ওকে কিভাবে বাসায় রাখতাম বলো? তুমি তোমার টিমকে বলো জলদি রিমনকে খুঁজে বের করতে, আর যেন কোনো বিপদ না হয় তার জন্য রিমনকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। সাদমান এবার চাপা স্বরে বলল, তার আগে আমাকে জানতে হবে রিমনকে আপনাদের ক্ষতি করার চেষ্টা কেন করেছিল। নীরার এই অবস্থায় করার পিছনেও হয়তো ওই লোকটাই দায়ী। পুলিশকে সব জানিয়ে দিলে লোকটা ফেঁসে যাবে এমন ধরা পড়েও যেতেও পারে। তাই হয়তো নীরাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। নীরার কিছু হতে দেব না আমি। মেয়েটা বিপদে পড়ে নিজের সম্মান বাঁচাতে যা করার জন্য এসেছিল সেটা সে করেনি। সুযোগ অনেক ছিল আপনাদের ক্ষতি করার, কিন্তু সে করেনি। যা পাপ করেছিল সেগুলো আজকের এই কষ্টের কাছে কিছুই না। নীরাকে আর কোনো শাস্তি ছুঁতে পারবে না। সাদমান থেমে ওয়াজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবারও বলে উঠল, রিমন কে ভাই? ওয়াজ অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালো। সাদমান সাথে সাথেই বলল, কি হয়েছিল রিমনের সাথে? রিমন কেন এমন করছে? কে সে? ওয়াজ সাদমানের দিকে তাকাতেই একটা নার্স এসে ওয়াজকে উদ্দেশ্য করে বলল, স্যার, ওয়াজিহা ম্যামের জ্ঞান ফিরেছে, উনি আপনাদের সাথে কথা বলতে চাইছেন। ওয়াজ সাথে সাথেই উঠে দাঁড়ালো। সাদমানও দেয়াল ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াজ সাদমানকে ধরে বলল, চলো, ওয়াজিহার জ্ঞান ফিরেছে, ওর ব্যাপারটা আমাকে জানতে হবে। আর হ্যাঁ সাদমান, তোমাকে সবটা জানতে হলে তুমি একজন পুলিশ সেটা ভুলে যেতে হবে। তোমাকে হয়ে উঠতে হবে নিপীড়িত একজন মানুষ। ভাবতে হবে এই পরিস্থিতিতে থাকলে তুমি কি করতে, যেটা হয়েছিল তার তোমার আর কি করার থাকতো। সাদমান ভ্রু কুঁচকে ওয়াজের দিকে তাকালো, বলল, আপনি রিমনের ব্যাপারে সব জানেন? ওয়াজ দুই পাশে মাথা নাড়িয়ে বলল, আমি না, আমরা। ওয়াজিহাও? ওয়াজ উপর নিজ মাথা নাড়ল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা নার্সকে নীরার কেবিনে রেখে দাও, ওর জীবনের ঝুঁকি আছে। দুজন বেলার কেবিনে প্রবেশ করলো। ফারাজ তখনও বেলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, নাকের ডগা লাল হয়ে আছে। দরজা খোলার শব্দ পেতেই চোখটা মুছে পেছনে ঘুরে তাকালো সে। ওয়াজ আর সাদমানকে দেখে চেয়ারটা বাঁকা করে নিয়ে বসে সাদমানের দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। তোকে কেউ দেখেছে? পায়ে ব্যান্ডেজ নিয়েছিস? সরি ভাই, আমি ওয়াজিহাকে ছেড়ে বেরোতে পারিনি। আমি বুঝতেই পারছি না ওর অবস্থা কি করে হলো। ওকে নিয়ে 2 দিন বের হলাম, 2 দিনই কেমন দুর্ঘটনা ঘটলো। সাদমান পাশের চেয়ারে বসে ফারাজের পিঠে হাত ঘষে পড়ল, চিন্তা করিস না, আমাদের এসব অনেক চোট সহ্য করতে হবে। ব্যান্ডেজ করেছে, কিন্তু হাঁটাহাঁটির জন্য একটু রক্ত বেরিয়েছে, শুধু ব্যাপার না। ওয়াজ ঘুরে এসে অন্য পাশে চেয়ারটা বেলার বেডের দিকে এগিয়ে নিয়ে বসলো। বেলা মাথা ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো, মৃদু গলায় বলল, ভাবি কোথায় ভাইয়া? ওয়াজ বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকলো, মৌকে বাসায় রেখে এসেছি। ও আসতে চাইলো, কিন্তু আমি নিয়ে আসিনি। স্ট্রেট নেওয়ার ঠিক হবে না ওর।
আমি হাসপাতালে এসে মিথ্যে বলেছি যে নীরা ভালো আছে, তোমার কথা তো জানেই না। বেলা শ্বাস টানল, খানিকক্ষণ চোখ বন্ধ করে কিছু ভাবলো, তারপর বলল, ভাবিকে একা বাসায় রেখে আসা উচিত হয়নি তোমার। আমাদের সবকিছু রিমনের নখ দর্পণে সে হিংস্র রূপে অতীত থেকে বর্তমানে এসছে ভাইয়া। ফারাজ চকিতে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে ওয়াজের পিছনে এসে দাঁড়ালো, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলছো ওয়াজিহা? তোমার এই অবস্থা কি করেছে তুমি জানো? ইচ্ছে করে এমন করেছে? বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকালো, চাপা শ্বাস ফেলে নরম গলায় বলল, আপনাকে অনেক কথা জানানোর আছে আমার। আমি আপনাকে বলার জন্য সুযোগ খুঁজছিলাম, কিন্তু বলে উঠতে পারছিলাম না। ওয়াজ সহসা বলে উঠল, তুমি চোখে কাউকে দেখেছো? বেলা চোখেতে মাথা নাড়ল, চোখ বন্ধ করে বলল, সেই মুখটা আমার চোখে এখনো স্পষ্ট। কি হিংস্র সেই হাসি! এই হাসিই যেন কাউকে শেষ করে দেবে। সাদন উপাস থেকে বলে উঠল, রিমনকে? ওয়াজিহা আপু? ফারাজ সপ্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো, অনুযোগ ভরা কণ্ঠে বলে উঠল, তোমার এমন কোনো বিষয় যদি আমার অজানা থাকে যেটা জানলে তোমার প্রতি আমার অভিমান তৈরি হবে, তাহলে আমি সেটা জানতে চাই না ওয়াজিহা। বেলা সরস দৃষ্টিতে ফারাজের দিকে তাকালো, মৃদু হেসে বলল, আপনি তো শক্ত হৃদয়ের মানুষ ফারাজ। কত কত আহত মানুষের করুণ মুখ, কান্নাকাটির রক্ত, কারো কারো মৃত্যু সহ্য করতে হয় আপনাকে। আজ না হয় কিছু সত্য জানলেন। ওয়াজ এক পলকে বোনের দিকে তাকিয়ে আছে, এক পর্যায়ে বলে উঠল, আমি ওয়াজিহার সাথে একটু একা কথা বলতে চাই, তোমরা কি সুযোগ করে দেবে? ফারাজের বুকটা ভারী হয়ে আসছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার আর বেলার মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে, কেমন দূরে দূরে লাগছে বেলাকে। এতদিন কোনোভাবেই বেলার অতীত নিয়ে কোনো কথা বলেনি সে, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে সে সিদ্ধান্তটা ভুল ছিল। একটা মানুষের অতীতকে ইগনোর করা হয়তো উচিত না, কখনো অতীত শুধু অতীত হিসেবে থেকে যায় না। ফারাজ কোনো কথা না বলে কেবিন রুম থেকে বেরিয়ে এলো। সাদমানও ভাই বোনকে কথা বলার সুযোগ করে দিয়ে বাহিরে বেরিয়ে এলো। দুজন বেরিয়ে গেলে ওয়াজ বেলার হাতটা নিজের হাতে নিয়ে মুহূর্ত কয়েক স্থির চোখে বেলাকে দেখল, তারপর বলল, রিমনকে তুমি দেখেছো? কি হয়েছিল? বেলা কোনো কিছু না ভেবেই বলতে থাকলো, আমি আর ফারাজ বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার মনে হচ্ছিল সবকিছু অন্যের মুখে শোনার আগে আমি ফারাজকে সব জানিয়ে দিব। বাড়িতে বললে সবাই জেনে যেতে পারে ভেবে সিদ্ধান্ত নিলাম বাইরে এসেই বলবো। কিছু দূর আসার পর ফারাজ গাড়ি থামিয়ে দেয়। একজন এসে জানালো সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের অবস্থা খারাপ, হাসপাতালে আনার কথা বলছিল। ফারাজ নেমে গেলে আমি জাস্ট জানালা দিয়ে দেখার জন্য মাথাটা বের করেছি। তখনই কিছুর আঘাতে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম। পেছনে তাকাতেই কেউ হেসে উঠল আর বলল, রিমন এত সহজে সবকিছু শেষ হতে দেবে না। আমি ওকে স্পষ্ট দেখেছি ভাইয়া, কিন্তু তারপর আর কিছু মনে নেই আমার। সব শুনে একটা জোরে শ্বাস ফেলল ওয়াজ, মাথায় হাত দিয়ে বলল, এখন কি তবে আমার সম্মান নিয়ে আবার নাড়াচাড়া হবে? ছেলে হয়ে কিভাবে সহ্য করব আমি? আবার কেন এসব সামনে আসছে? বেলা অসহায় চোখে ভাইয়ের দিকে তাকালো, বলল, আম্মা তো কোনো দোষ করেনি ভাইয়া। আম্মাকে অসম্মান করার প্রশ্নই আসে না। যা হয়েছিল সেটাতে আম্মার হাত ছিল না, অন্য কেউ এটার জন্য দায়ী ছিল, আর সে তার শাস্তি পেয়েছে। ওয়াজ চোখ ডলতে ডলতে বলল, তার ছেলে আবার ফিরে এসেছে আমাদের ক্ষতি করতে। আমি ওকে সামনে পেলে ওর বাপের মতোই অবস্থা করব। বেলা দরজার দিকে দেখে আবারও ওয়াজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি কিছু করনি, নতুন করে কিছু সামনে এলো না। যা করেছি আমি করেছিলাম, প্রতিশোধ নিয়েছিলাম আমি। এবারও প্রয়োজনে আমি শেষ করব সবকিছু। রিমন একা এত কিছু করছে? টাকা যেহেতু আছে খরচ করিয়ে মানুষ দিয়ে করাচ্ছে। একজনের পক্ষে এত কিছু করা সম্ভব না। কিছুক্ষণ চুপ থেকে বেলা আবারও বলল, নীরার কোনো দোষ নেই ভাইয়া, ওকে তুমি মন থেকে ক্ষমা করে দাও। মেয়েটা অনেক ভালো ভাইয়া। রিমনের ওই অপরিচিত নম্বরের ব্যাপারটা আমি তোমার আগে নীরাকে জানিয়েছিলাম। নীরা নিজেই বলেছিল সাদমান ভাইয়াকে জানাতে। সে তো আগে থেকে সব জানতো, তাই না ভাইয়া? সে যদি আমাদের ক্ষতিই চাইতো তাহলে সতর্ক বা সলিউশন বের করে দিত। ওর কোনো দোষ নেই ভাইয়া, নীরা পরিস্থিতির শিকার। বেলার কথা উপর নিচে মাথা নাড়ল ওয়াজ, চাপা গলায় বলে উঠল, আমি ওকে বাড়ি থেকে বের করে না দিলে হয়তো আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না।
বেলা ঠোঁট টিপে চোখের পানি মুছে নিল। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আল্লাহকে তাড়াতাড়ি সুস্থ করে দিই। সুস্থ হয়ে যাক মেয়েটা। ভাইয়া, নীরার জ্ঞান ফিরবে তো? ফারাজ বলল নীরার কোমায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমিও সেটাই শুনেছি, একটা মিরাক্কেল ঘটে যাক আর মেয়েটা সুস্থ হয়ে যাক। মেয়েটার সাথে ভালো কিছু হোক। দুই ভাই বোনের মাঝে আরও কিছুক্ষণ কথা চলল। ওয়াজ উঠে দরজার কাছে গিয়ে ফারাজ আর সাদমানকে রুমে ডাকল। ওয়াজ পিছু পিছু দুজন প্রবেশ করলো। ফারাজ দূরে গিয়ে দাঁড়াতেই বেলা মৃদু হেসে বলল, এখনই এত দূর চলে গেলেন? সবকিছু শুনলে আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করবেন তো ডাক্তার বাবু? ফারাজ ধীর পায়ে এগিয়ে এসে বেলার বেডের কাছাকাছি বেলার হাতটা ধরে বসে বলল, তোমাকে কেমন অচেনা লাগছে বাদিহা, যে সত্য তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে সেই সত্য তুমি গলা থেকে ছুটে নাও না। প্লিজ সে কথা তুমি গিলে ফেলো। বেলা ফারাজের হাতটা শক্ত করে ধরে বলল, আমার করা পাপটা একজনের জন্য ন্যায় আর অন্য জনের জন্য অন্যায়। আপনি সবটা শুনে ডিসাইড করবেন আপনার মতে সেটা কি। সাদমান পাশে থেকে বলে উঠল, আপু প্লিজ বলুন না, রিমনটা কে? বেলা মৃদু হাসলো, শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, রিমন কে সেটা জানার আগে আমি কে সেটা আপনার জানা উচিত। ওয়াজ চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন সবটা বেলা বলবে আর সবাই চুপচাপ সেটা শুনবে। ফারাজ ভ্রু কুচকালো। বেলার কথাটা বোধগম্য হলো না। কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি কে মানে? আমি কে সেটা জানবেন না? আমার পরিচয় থেকেই তো ঘটনার সূত্রপাত হবে। কে আপনি? বেলা দুই হাত দিয়ে নিজের দুই গাল মুছে ফারাজের দিকে তাকিয়ে হেসে বলল, আমি একটা খুনি, আমি একটা বেজন্মাকে খুন করেছি। 18 বছর পূর্বের ঘটনা। বাড়ির পাশে বড় একটা পুকুর, তার ওপাশে বৈশাখী মেলা চলছে। আশেপাশের বাড়িগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে। বাড়িতে আত্মীয়রা আসায় তাদের নিয়ে এখানে ওখানে ঘুরতে বেরিয়েছে সবাই। রেহানা বেগম তার 10 বছর বয়সী মেয়ে বেলাকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। বাড়িতে তিনি নিজের একটা ছেলে আর মেয়েকে নিয়েই থাকেন। স্বামী কয়েক বছর হলো তার কাছে আসে না। ছোট বউয়ের সাথেই বসবাস শুরু করেছেন। দুই বউকে তিনি পাশাপাশি দুইটা থাকার মতো বাড়ি করে দিয়েছেন। সতীন হলেও দুজনের মধ্যে কোনো রকম বিবাদ নেই। ওয়াজ যখন রেহানা বেগমের গর্ভে, ঠিক তখন একদিন তার স্বামী আজম সাহেব জানালেন একটা বিধবা মহিলাকে তার পছন্দ। বিয়ের কথা জানালেন তিনি। স্বামী পাপে লিপ্ত হতে পারে ভেবে বিয়ে করা যেহেতু জায়েজ, তাই স্বামীকে দ্বিতীয় বিয়ে করালেন। স্বামী দ্বিতীয় বিয়ের বছর না যেতে জানতে পারলেন সতীনও সন্তান সম্ভাবা। এভাবেই চলতে থাকলো। দুজনের দুইটা সন্তান বছরখানেক ছোট বড়। পারিবারিক ঝামেলা কলহ বেড়ে চলায় আজম সাহেব দুজনকে দুটো বাড়ি করে দিলেন। দুজনের সাথেই সময় ভাগ করে থাকতে শুরু করলেন। এভাবেই প্রায় 9 বছর পর বেলা এই পৃথিবীতে আসে। রেহানা বেগম এদিক ওদিক খুঁজেও মেয়েকে পেলেন না। অতঃপর তিনি মেয়েকে ছাড়াই বাড়ি পৌঁছালেন। অন্ধকার নামতে শুরু করেছেন। বাড়ির বাহিরে এসে ছাগলের দড়ি খুলে বাড়ির ভেতরে নিয়ে যাবেন, তখনই বাড়ির সামনের মিঠো পথ দিয়ে যাওয়া এক 9-10 বছর বয়সী ছেলেকে দেখে বললেন, কিরে মুকুল, বেলাকে দেখেছিস কোথাও? ছেলেটা হাঁটা থামিয়ে বলল, হ্যাঁ দেখছিলাম তো, বেলা ওয়াহাজ ভাইয়ের সাথে মেলায় আছে। ওয়াহাজ ভাই টাকা দিয়ে তাস খেলতেছে আর বেলা ওখানে বসে আছে। রেহানা বেগম অবাক হলেন। ছেলেকে তিনি কতবার নিষেধ করেছিলেন এসব না খেলতে, তবু ছেলেটা তার কথা শুনল না। নিজে তো খেলছে, সাথে মেয়েটাকেও নিয়ে গেছে। রেহানা বেগম ছেলেটাকে যেতে বলে ছাগল নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বললেন, দুই ভাই বোন আজ বাড়িতে আয়, তারপর বোঝাবো কত ধানে কত চাল। আজ একটা মারও মাটিতে পড়বে না। সন্ধ্যা হতে শুরু করেছে। চারিদিকে অন্ধকার নামছে। অন্ধকার যেন শহরের চেয়ে গ্রামে আগে নামে। গাছগাছালিতে পরিপূর্ণ গ্রামে ঝপ করে সন্ধ্যা, আর সন্ধ্যার পরই রাত নেমে পড়ে। বেলা হয়তো প্রায় শেষের দিকে। রেহানা বেগমের রান্নাও প্রায় শেষ। তিনি বারবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাস্তার দিকে ছেলেমেয়েকে খুঁজছেন। দুই ভাই বোনের একজনকেও দেখা যাচ্ছে না। পাশের বাড়িতে হইচই হচ্ছে। মেলাকে উপলক্ষ করে ছোট বউয়ের ভাই ভাবি এসেছে বাড়িতে। বাইরে আসা মাত্রই আজম সাহেবের সাথে দেখা হয়ে গেলে রেহানা বেগম বাড়ির মধ্যে চলে আসবে, তখনই আজম সাহেব বলে উঠলেন, ওয়াহাজ কোথায়? বেলা কি করছে?
রেহানা বেগম দাঁড়িয়ে গেলেন, মাথা নিচু করে বললেন, ওরা দুই ভাই বোন বাড়ি ফেরেনি, বাড়ি আসুক আগে, তারপর দেখাবো ওদের একদিন কি আমার একদিন। আজম সাহেব চারিদিকে তাকিয়ে বললেন, রাত হয়ে যাচ্ছে তো, আমি দেখি ওদের পাই কিনা। রেহানা বেগম বাধা দিয়ে বললেন, আপনার যেতে হবে না, ছোট বউ রাগ করবে। তোমার এসব নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবেই, আমার ছেলে মেয়ে ওরা, ওরা চলে আসবে এখনই। তুমি বাড়ির ভেতর যাও, আমি দেখছি। বলেই লুঙ্গি এক হাত দিয়ে উঁচু করে ধরে নিয়ে হাঁটা শুরু করলেন আজম সাহেব। রেহানা বেগম আর না দাঁড়িয়ে বাড়ির ভেতরে চলে এলেন। ঘরে বাতি জ্বলছে, কেরোসিন প্রায় শেষের দিকে। ছেলেকে পাঠাবেন সেটাও সম্ভব হচ্ছে না। ছেলে মেয়ের চিন্তায় অসম্ভব খারাপ লাগছে। রোজা রেখে তিনি বড্ড ক্লান্ত। ইফতার করেছেন শুধু পানি দিয়ে। নামাজ শেষ করে এখনো অপেক্ষায় আছেন। বাতি নিভু নিভু করছে। শরীরটা বড্ড খারাপ লাগছে। বারান্দা থেকে উঠে ঘরের মধ্যে চলে গেলেন। বিছানায় গা এলিয়ে দিলেন। শুতেই শরীরটা আরও খারাপ লাগতে শুরু করেছে। একদিকে ক্লান্তি, খিদে, অন্যদিকে ছেলেমেয়ের চিন্তা। হঠাৎ বাহিরে টিনের গেটে শব্দ হলো। কেউ ভেতরে আসছে। ওয়াজ আর বেলাকে ভেবে বিছানা ছেড়ে উঠলেন না। ওঠার শক্তিও নেই। দরজায় শব্দ হতেই বলে উঠলেন, এ মুল্লুকে কোনো বাড়িঘর নেই, ফাঁকা চারপাশ। আমি বাড়িতে একা আছি জেনেও তোরা দুই ভাই বোন মেলাতে কি করছিস? তুই বড় ভাই হয়ে ছোট বোনটাকে সাথে নিয়ে যে জুয়া খেলছিস। ছি ওয়াহাজ, তোকে আমি মানুষ করতে পারলাম না। এত পড়াশোনা করে কি করছিস তুই? তোরা দুই ভাই বোন আমার কাছে আসবি না, বেরিয়ে যা ঘর থেকে। রেহানা বেগম পেছন ঘুরে দেখারও প্রয়োজন বোধ করলেন না। মনে অসম্ভব রাগ নিয়ে আছেন তিনি। অন্ধকারে কেউ পিঠ স্পর্শ করল। ছেলে অথবা মেয়ে ভেবে দ্রুতগতিতে হাত সরিয়ে দিয়ে বললেন, ছুবি না কেউ আমাকে, আমি তোদের মা নই। ভালোবাসিস না তোরা আমাকে। হাত সরিয়ে দেওয়ার পরও আরেকবার স্পর্শ করলো কেউ। রেহানা বেগম আবার হাতটা সরিয়ে দিলেন। তৃতীয়বারের স্পর্শটা মোটেও পছন্দ হলো না রেহানা বেগমের। পেছন দিকে ঘুরতেই পরিচিত একটা মুখ দেখে আঁতকে উঠলেন তিনি। সাথে সাথেই উঠে বসতে লাগলেন। সামনে দাঁড়ানো পুরুষ এবার রেহানা বেগমকে উঠতে না দিয়ে নিজেই পাশে গিয়ে বসল। রেহানা বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, কি করছেন ভাই? আপনি এখানে কেন? দয়া করে চলে যান আপনি। লোকটা চাপা স্বরে চুপি স্বরে বলল, চিন্তা কিসের রেহানা? রেহানা বেগম সরে গেলেন। ভয়ার্ত গলায় বললেন, দোহাই লাগে আপনার, এখান থেকে চইলা যান। লোকটা রেহানা বেগমের হাত নোংরাভাবে স্পর্শ করে বলল, রেহানা, তোমার এত ভালো শরীর, এত সুন্দর চেহারা, তবুও তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে। তোমার কষ্ট আমি বুঝি। কতদিন এইভাবে থাকবে বলো? কয়েক বছর হয়ে গেল। শরীরের তো একটা চাহিদা আছে, তাই না? রেহানা বেগম এবার আশ্চর্যে শেষ পর্যায়ে চলে গেলেন। আহত গলায় বললেন, কি বলছেন আপনি? আপনাকে আমি ভাইয়ের নজরে দেখতাম। ছোট বউয়ের ভাই মানে আমারও ভাই। আপনার মুখে এরকম কথাবার্তা আশা করি না আমি। রেহানা বেগম বিছানার ওপর পাশ দিয়ে নেমে দাঁড়ালেন। বিছানায় বসা লোকটা রেহানা বেগমের সতীনের বড় ভাই আনিস। বউ বাচ্চা নিয়ে বোনের বাড়িতে ঘুরতে এসেছে। এই সময় এভাবে আনিসকে কোনোভাবেই আশা করেনি রেহানা বেগম। আনিস রেহানা বেগমের দিকে এগোতে থাকলো। রেহানা বেগম চিৎকার দেবেন ঠিক তখনই দৌড়ে গিয়ে মুখ চেপে ধরল আনিস। মুখ চেপে ধরায় আ উ শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আনিস তাতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে একটা শব্দ বের হলে তোর সাথে তোর ছেলেকেও শেষ করে দিব। বেশি হেরিতেরি করলে গ্রামের মানুষের সামনে বলবো যে তুই আমাকে ডেকে পাঠিয়েছিলি। রেহানা বেগম হাত জোর করে অনুনয় করতে থাকলো, কিন্তু কোনো কথাই আনিসের কানে যাচ্ছে না। আনিস আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল, তাই খুব একটা অসুবিধা হলো না। লুঙ্গির গিটের মধ্যে থেকে দড়ি দিয়ে হাত বেঁধে ফেললেন। তারপর একটা কাপড় বের করে রেহানা বেগমের মুখ বেঁধে ফেললেন। রেহানা বেগমের আর কিছুই করার নেই। এদিকে কারো আসার কথাও না। কেউ বাঁচাতেই আসবে না। তিনি মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন। মনে মনে ভীষণ করে চাইতে থাকেন কেউ অন্তত বাড়িতে আসুক আর তাকে বাঁচাক। রেহানা বেগমের চাওয়া পূরণ হলো না। খারাপ চিন্তাধারা জিতে যেতে থাকলো। রেহানা বেগম শুধু চোখের পানি ফেলছেন। আনিস রেহানা বেগমকে টেনে হেঁচড়ে বিছানায় দিকে নিয়ে যেতে থাকে। রেহানা বেগম যেতে চাইছে না। অসহায়ের মতো কেঁদেই যাচ্ছে। ধস্তাধস্তি চলতে থাকলো। শেষ পর্যন্ত রেহানা বেগম টিকে থাকতে পারছে না। গলা ছেড়ে আল্লাহ বলে ডেকে উঠলেন, কিন্তু স্পষ্ট শোনা গেল না। চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল।
দুই ভাই বোন পা টিপে টিপে বাড়িতে ঢুকলো। চারপাশ অন্ধকার, ঘরে নিভু নিভু আলো দেখা যাচ্ছে। ওয়াজ বেলাকে আগে ঘরে যেতে বললে মায়ের ভয়ে সে পিছিয়ে এলো। মাথা এদিক ওদিক নাড়িয়ে বলল, ভাইয়া আমি আগে যাব না। কেন? মা নিশ্চিত খুব রেগে আছে, আমি গেলেই আমাকে মারবে। বড় ভাই মার খেলে খুব ভালো লাগবে দেখতে। যা ঘরে যা, মা কিছু বলবে না। এতক্ষণ কি করলাম সেটা যদি জানতে চাই কি বলবো আমি? বলবি ভাইয়ার সাথে ঘুরছিলাম। মাকে তোমার বোকা মনে হয়? না, তোকে বোকা মনে হয়। ঘরে যাব ভাইয়া। হ্যাঁ যা। বিপদের দোয়া পড়ে একটা ফু দিয়ে দাও। ওয়াজ সম্ভবত দোয়া ইউনুস পড়ে বেলার মাথায় একটা ফু দিয়ে দিল। বেলা পা টিপে টিপে গেট থেকে ঘরের দিকে এগোতে থাকলো। কাছাকাছি যেতেই মায়ের অস্বাভাবিক গলা শুনতে পেল সে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল বেলা। পেছনে ভাইয়ের দিকে তাকাতেই দেখলো ওহাস কলপাড়ের দিকে রওনা দিয়ে দিয়েছে। বেলা আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘরের দিকে যেতে শুরু করলো। মায়ের গলা তার ভালো মনে হয়নি। মনে মনে ভাবছে অসুস্থ হয়ে যায়নি তো। বেলা বারান্দায় উঠতেই মা বলে ডেকে ওঠে। রেনা বেগম তখন হু হু করে কান্না করে ওঠেন। তিনি তখনও নিজের সর্বস্ব দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। বেলার গলা শুনে সরে দাঁড়ায় আনিস। অভিলাষ পূরণ না হতেই দুই ভাই বোনের চলে আসায় বিব্রত হয়। সে নিজে সন্ধ্যার আগে মেলায় দুই ভাই বোনকে খুঁজে বের করে টাকা হাতে দিয়ে এসেছিল। বলেছিল ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে। দুই ভাই বোনকে ভালো করে এটা ওটা খেতে বলেছিল। এক প্রকার লোভে ফেলেছিল ওদের।